ম্যাথু আর্নল্ডের কবিতা অনেকেই পড়েছেন। একটা কবিতার কথা বলি, থার্সিস। এই কবিতাটা তার বন্ধুকে নিয়ে লেখা, যার নাম থার্সিস। এই থার্সিসকে আমরা পাই আরেকটা কবিতায়, দি স্কলার জিপসি। এই ম্যাথু আর্নল্ড দর্শনের একটা বিশেষ জাদুকর ছিলেন। তিনি এই দুইটা কবিতার মাধ্যমে আমাদেরকে দর্শন কিভাবে শিখতে হবে সেটার প্রকাশ করেছেন। তা আমরা দেখি যে দার্শনিককে, সেই ব্যক্তি যার নাম থার্সিস, যে হচ্ছে ম্যাথু আর্নল্ডের বন্ধু। সে ম্যাথু আর্নল্ডকে সেই এলাকায় খুঁজে বেড়াচ্ছে। সে গাছ বিভিন্নভাবে খুঁজছে। সে মনে করছে যে সে অমর হয়ে গেছে। এই জায়গায় সে রাখাল ছাগল চড়াতো, এটা করতো, ওটা করতো। সেই তার মানে দর্শনের যে মানে জ্ঞান, সেটা থার্সিসের ছিল। সেই জ্ঞানটা কিভাবে সে পেয়েছেন সেটা আবার তিনি দি স্কলার জিপসিতে ফুটিয়ে তুলেছেন। তাহলে এই দুইটা কবিতাতে আমরা যারা অনার্স পড়াই, ছেলে মেয়েদের মাস্টার্স পড়াই, সেখানে এই দুইটা কবিতা ম্যাথু আর্নল্ডের থাকে। কিন্তু খুব কম আমরা সংখ্যক আছি যারা বিষয়টা বুঝি। আমরা শুধু দুইটা কবিতায় যে ব্যক্তিকে বোঝানো হয়েছে, থার্সিস আর দি স্কলার জিপসি, সেটাই আমরা বুঝি। কিন্তু এই কবিতা দুইটাতে কিভাবে তিনি দর্শন শিখিয়েছেন সেটা আমরা দেখতে চাই না। তো এই দর্শন শেখানোর ব্যাপারটা সবথেকে বেশি আসছে দি স্কলার জিপসিতে। দি স্কলার জিপসি তো অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র। তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে মতান্তর আছে, তবে আমরা ধরেই নিই যে সে নিজেই বেরিয়ে আসছে, কারণ তার কিছু রেফারেন্স থেকে আমরা বুঝতে পারি যে তাকে তাড়িয়ে দেওয়া হয়নি, সে নিজেই চলে আসছে। কেন সে চলে আসলেন? সে লক্ষ্য করলে যে যাযাবর যারা, তারা এক ঘরে থেকে আর এক ঘরে কী ঘটছে, কী গল্প হচ্ছে সেটা বলতে পারে। এই ব্যাপারটা তাকে বিস্ময়ের সৃষ্টি করে যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করছি, এখানে কি আমি সেই জ্ঞান অর্জন করতে পারবো? সেই দর্শন দৃষ্টি কি আমার তৈরি হবে? হবে না। আমি কি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষে এক ঘরে থেকে আর এক ঘরে কী ঘটছে, কী গল্প করছে, সেটাকে আমি বলতে পারবো? পারবো না। সেজন্য সে ইউনিভার্সিটি ছেড়ে চলে আসছেন। এসে সে যাযাবরদের সাথে ঘোরা শুরু করেছে। তাহলে যাযাবরদের সাথে ঘুরলে কি হবে? সে এমন একটা জ্ঞান পাবে যে জ্ঞানটা হলো দর্শনের জ্ঞান। এখন আপনি ভাবতে পারেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ছেড়ে থার্সিস স্কলার জিপসি কেন বেরিয়ে আসলেন, কিভাবে সম্ভব? সেটা তার দর্শন জ্ঞানকে বর্ধিত করবে, কেউ দর্শন জ্ঞান পাইয়ে দেবে। এটা দেখেন যে আপনি সক্রেটিসের দিকে তাকালেও আপনি বুঝতে পারবেন। সক্রেটিস হলো পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষ। তাকে দর্শনের জনক বলা হচ্ছে। পৃথিবীকে দুই ভাগে ভাগ করেন, উত্তর আর দক্ষিণ, উত্তর আর পশ্চিম। তাহলে পাশ্চাত্য দর্শনের যে জনক, তিনি হচ্ছেন সক্রেটিস। এখন উনি কিভাবে এত জ্ঞানী হলেন? এটা হলেন, সেটা হলো ভেবে ভেবে, দেখে দেখে, চিন্তা করে করে। তাহলে যাযাবরদের সাথে যদি একজন ঘুরতে 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 দি স্কলার জিপসিতে ম্যাথু আর্নল্ড বলছেন যে কুইক সেন্ট মোমেন্ট, কোনো একটা সময়ে মাথার মধ্যে স্পার্ক করে যাবে, একটা জ্ঞান মাথার মধ্যে ঢুকে যাবে, সেই জ্ঞানটাই অনেক বড় হয়ে যাবে। দি স্পার্ক মোমেন্ট। দেখেন ইসলামের দিকে আপনি তাকান, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইকরা বলে পড়তে বললেন তার আল্লাহ, তার ওহীর মাধ্যমে। তারপরে উনি বলেওছিলেন যে আমি তো পড়তে পারি না। যখনই বললেন যে ইকরা তোমার প্রভুর নামে পড়ো, তখনই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় সব ঢুকে যায়, মানে ইসলামের দৃষ্টিতে। উনি মহাপণ্ডিত হয়ে গেলেন। উনি কি হলেন? রাসূল হলেন। রাসূলের মানে কি? প্রফেট। প্রফেট মানে কি? ভবিষ্যৎবাণী করতে পারা, ভবিষ্যৎ দেখতে পাওয়াটাই হলো প্রফেটিক। তার মানে নবী রাসূল। তো রাসূল যে দেখতে পেতেন, আসলে আল্লাহর ওহী তার কানে কানে তাকে এসে বলে যেতেন, যা বলতেন উনি সেটাই প্রচার করতেন। এভাবেই তিনি সব সঠিক কথা, ভবিষ্যৎবাণীটা কী ঘটবে, কী হবে, এগুলো বলতে পারতেন, তাই তো? ঠিক একইভাবে দর্শনের একটা বড় দিক হলো যে আপনি বলতে পারা। যেমন আমি টাইম মেশিনের কথা বলেছি, বিজ্ঞান টাইম মেশিন তৈরি করতে পারবে না। দর্শন জ্ঞান আপনার মধ্যে টাইম মেশিন তৈরি করে দেবে, যে 2 বছর পরে
কি ঘটবে সেটা আপনি কল্পনাতে সেই টাইম মেশিন ব্যবহার করে আপনি অনেক কিছু জানতে পারেন। যেমন ইলেকশনের কথা আমি বলেছি যে ইলেকশানে আমি কল্পনায় একটা সময়ে গেছি, সেই সময়ে গিয়ে দেখছি ইলেকশন হচ্ছে এবং একটা পার্টি জিতছে। তার মানে এটা যে ঠিক হবে এমন না, তবে আমার একটা দর্শন জ্ঞান থেকে আমি চেষ্টা করে সেই টাইম মেশিনকে ব্যবহার করেছি এবং সেটা আমার বন্ধুদের সবাই জানে। আমি বলে রেখেছি যে এই তারিখে ভোট হবে এবং এই পার্টি জিতবে। এখন সেটা যদি হয় ভালো, না হলে কিছু করার নাই, কিন্তু আমার একটা ভবিষ্যৎবাণী এবং এমনকি এমনটাই বলেছি যে জুয়েল আইস 10টা যে ভবিষ্যৎবাণী করেছিল 1997 সালে ভারত বনাম শ্রীলঙ্কার যে ফাইনাল খেলা হয়েছিল, ক্রিকেট ফাইনাল বিশ্বকাপ, সেখানে যে 10টা কথা লিখেছিলেন বন্ধুদের সামনে চীনামাটি থালা দিয়ে উল্টানো ছিল, ঢাকা ছিল, পরে দেখা গেছে 7টা রাইট হয়েছে। তার মানে একটা জটিল মেশিন আছে, যে মেশিনটা আপনি দর্শন দিয়ে তৈরি করতে পারেন, যেটা বিজ্ঞানীরা টাইম মেশিন বলছে, কিন্তু এটা বিজ্ঞান দিয়ে সম্ভব না। বিজ্ঞান দিয়ে আপনি কানাডা থেকে ডাবল ডেকার একটা ট্রেনের সমান ভারী যে ডাবল ডেকার যে এরোপ্লেন, সেটা আপনি চলে আসছেন দুবাইয়ে, সম্ভব। কিন্তু টাইম মেশিন বিজ্ঞান দিয়ে সম্ভব না। বিজ্ঞান একটা প্রমাণস্বরূপ একটা জায়গা থেকে অবস্থান করে, উন্নয়ন ঘটে, ফ্যান ঘুরছে, সুইচ দিলে লাইট চলছে, এ ধরনের। কিন্তু দর্শন হলো এগুলো মানে না। দর্শন হলো আরও বেশি সুপ্রিম, ভয়াবহ সুপ্রিম, যে এমন একটা টাইম মেশিন, এমন একটা ক্যালকুলেশন, এমন একটা কিছু রিয়েলাইজ করেছে যে 10টা ভবিষ্যৎবাণীর মধ্যে 7টাই হয়েছে। খেলাই শুরু হলো না, সে শ্রীলঙ্কা এই হবে, ভারতের এই হবে, এই করে করে 7টা মিলে গেছে 10টার মধ্যে। তাহলে এই বিস্ময়কর যে বিষয়টা আপনার কল্পনার বাইরে, যেটা কি করে সম্ভব? আসলে সম্ভব। কারণ হলো যে আল্লাহ যে মাথা দিয়েছে, সেই মাথাটাকে যদি আপনি দর্শন জ্ঞানে সমৃদ্ধ করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারেন। যেমন টাইরেসিয়াসের দিব্য জ্ঞান ছিল, দেখতে পেতেন। কারণ হলো সে তো একসময় পুরুষ ছিল, নারী হয়েছিল, পরে আবার পুরুষ হয়েছে। তখন দেবী জিজ্ঞেস করে যে নারী বা পুরুষ কার বেশি তীব্রতা। সে কিছুতেই বলতে চায় না। একটা সময় জেদাজেদি করার কারণে, সে অভয় দেওয়ার কারণে সে বলে যে নারীদের যৌনতা বেশি। তখন কিন্তু দেবী সহ্য করতে না পেরে তাকে অজ্ঞান করে, মানে অন্ধ করে দেয়। তারপরে তার যে হাজব্যান্ড, যে দেব জিউসটা হলো আমাদের ইসলাম ধর্মে যেমন আদম প্রধান ব্যক্তি, সেই আদম আলাইহিস সালামের মতো সেই দেবদের সবথেকে প্রথম দেব, সেই জিউস তার হাজব্যান্ড, সেই জিউসের কাছে যায়, সে বলে যে আমার বউ যেটা করেছে আমি সেটা বদলাতে পারবো না, তবে তোমাকে আমি অন্য একটা জিনিস দিই, তোমাকে এমন একটা জ্ঞান দেব যে জ্ঞান দিয়ে তুমি সব দেখতে পাবে। তখন তাকে এমন একটা চোখ দেয়, চোখের দৃষ্টি দেয় যে মাটির নিচেও দেখতে পেত। এটাই সেই টাইরেসিয়াস, মানে তাকে সব জানতে এই ধরনের বলা। তার মানে দর্শন জ্ঞানটা যদি আপনার ওই মাত্রায় থাকে, তাহলে আপনি টাইম মেশিনে বিভিন্ন সময়ে বিচরণ করতে পারেন। আপনি কক্সবাজারে না গিয়েও আপনি নৌকায় ঘুরে বেড়াতে পারেন, ডুবুরির মতো আপনি নিচে ডুব দিয়ে ঘুরতে পারেন, কোনো প্রিয় মানুষের হাত ধরে ঘুরতে পারেন কল্পনাতে। প্রফেসর আতাউল হক উনি বলতেন যে আপনারা কক্সবাজার যান কেন? আমি তো কক্সবাজার এমনি কল্পনাতে আধা ঘন্টা ধ্যান করে ঘুরে আসি। তাহলে আমি বলি যে নিউ ইয়র্কের যে শহর গঠিত হয়েছে যেখানে, সেটার সাথেই তো হাডসন রিভার, সেখানে আমার কল্পনাতে আমি নৌকা নিয়ে নদীতে হয়তো প্রমোদ তৈরি ঘুরে বেড়াচ্ছি, হতে পারি। তা আবার ফিরে আসি যে দর্শন জ্ঞানটা মূলত ভাবনা থেকে, একটা জিনিস দেখে সেটাকে নিয়ে ভেবে কল্পনা করে বুদ্ধি খাটিয়ে যে জিনিসটা আমরা পেতে পারি, সেটা দর্শন জ্ঞান পেতে পারি। সেই জন্য ধ্যান করতে হবে, সব কিছুর মধ্যে কেন খুঁজে বের করতে হবে। যেমন সক্রেটিসের এটা স্টাইল, যে কেন তোমরা এটা করছো, কেন করছো, এটা হচ্ছে কেন হচ্ছে, তুমি এটা মনে করছো কেন। এই কেনকে আপনি প্রশ্নে আনতে পারেন, যে এই জিনিসটা এটা, এই জিনিসটা সেটা, সেটার পাশাপাশি আপনি বলবেন এটা কেন, সেটা কেন, সে ভেবে আপনি করতে পারেন। সেরকম জিনিসই ম্যাথু আর্নল্ডের দি স্কলার জিপসি থার্সি যেখানে দেখানো হয়েছে। তাহলে দি স্কলার জিপসি কীভাবে উনি হলেন? উনি যাযাবরদের সাথে ঘুরতে এই একটা
কুইক সেন্ট মোমেন্ট, মানে গডের একটা কুইক সেন্ট মোমেন্ট। তাহলে ইসলাম ধর্মে আমরা দেখছি কি আল্লাহর রাসূলকে ওহির মাধ্যমে বললেন যে আল্লাহ তোমাকে পড়তে বলেছে, আল্লাহর নামে তুমি পড়ো। যখনই উনি ইকরা বলে শুরু করলেন তখনই তার মাথায় সে জ্ঞান চলে আসলো। ঠিক একইভাবে কুইক সেন্ট অফ মোমেন্ট, এই যে সেকেন্ডের মধ্যে তার মধ্যে সে জ্ঞান চলে আসলো। ঠিক একইভাবে ঘুরতে 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 এমন একটা জিনিস সে দেখবে, এমন একটা জিনিস নিয়ে সে ভাবতে শুরু করবে যে তখনই তার মাথায় সব বুদ্ধি চলে আসবে। আমাদের ক্ষেত্রে যেটা অল্প অল্প করে হতে পারে, একটু একটু করে হতে পারে। যে জন্য সক্রেটিসের দেখেন বই খাতা কলম, স্কুল কলেজ শিক্ষক কিছুই ছিল না, অথচ উনি মহাপণ্ডিত হয়ে গেলেন দর্শন। আবার দর্শন জ্ঞানী পৃথিবীর সেরা জ্ঞান। আপনি যদি হোলি কোরআন দেখেন, সে কোরআনেও আপনি দেখবেন যে আসলে গোটা কোরআনই দর্শন জ্ঞান দিয়ে লেখা। তার মানে আল্লাহর যে সুপ্রিম অলমাইটি, দি বেস্ট, কারোর সাথে কম্পেয়ার করা যায় না, তার কোনো অদ্বিতীয় কিছু নাই, তার সাথে কাউকে তুলনা করা যায় না। এটা হয়েছে হলো দর্শন জ্ঞানের সমৃদ্ধ। দর্শন জ্ঞান দিয়ে পৃথিবী সব কিছু। এই যে নিউটন আপেল পড়েছে, তাতে কি হয়েছে? আপেল কেন পড়বে নিচে, উপরে, বামে, ডানে, কেন পড়বে না? এই যে ভাবনা থেকেই তিনি আবিষ্কার করলেন যে মাটির ভেতরে কিছু আছে, মাটির কেন্দ্রবিন্দুতে কিছু একটা আছে যেটা দিয়ে সব জিনিসকে তার দিকে টানছে। যে কারণে আবার যে পানি, এই পানি সাগরে উপরে উঠে যাচ্ছে কেন? চাঁদ অনেক নিচে চলে আসে, চাঁদের একটা টানার শক্তি আছে, সেই পৃথিবীর শক্তির থেকে একটু কমে যায়। যখন চাঁদ কাছে আসে তখন ওই পানিটা উপরে উঠে যায়, ফুলে যায়। যখন ফুলে যায় তখন জোয়ার হয়। আবার যখন চাঁদ দূরে চলে যায় তখন আবার ওই ভাটা হয়। এভাবে জোয়ার ভাটা তৈরি হয়। এখানে ধরেন একটা দর্শন আপনাকে বলি, যে আমি যদি জিজ্ঞেস করি যে বৃষ্টি হতো না যদি পানি কূপ পরিবাহী না হতো, তাপ কূপ পরিবাহী না হতো, তাহলে আপনি হয়তো বলতে পারবেন না, কিন্তু জানেন, কিন্তু আপনি এটা বুদ্ধি করে করতে পারছেন না। আমি একটু টেকনিক শিখিয়ে দিই। দেখেন যে শীতের দিনে আপনি ডুব দিবেন, নিচে গরম পানি, উপরে ঠান্ডা। আবার গরমের দিনে উপরে গরম, নিচে ঠান্ডা। তার মানে তাপ কুপরিবাহী, পানির ভেতর দিয়ে তাপ সহজে যায় না, অল্প স্বল্প একটু যায়। তাহলে সাগর, নদী, পুকুর, এইসব জায়গায় যে সূর্যের তাপ পড়ে, সেই সূর্যের আলো থেকে যে পানি গরম হয়, এই গরম তো হতে পারতো না, কারণ সেই পানির ভেতরে যদি তাপ চলে যেত তাহলে উপরিভাগটা একেবারে শীতলের থেকে একটু গরম হতো। এই পৃথিবীর তাপমাত্রা থেকে ওই জায়গার তাপমাত্রা থেকে একটু বেশি হতো। তাহলে ওইটুকুন বেশি হলে কি পানি বাষ্পায়িত হবে? না, পানি বাষ্পায়িত হবে না। পানি বাষ্পায়িত হতে গেলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে। এখন আপনি বলবেন যে সূর্যের তাপে কি পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়? আসলে একেবারেই অল্প করে বাষ্প হয়, যেটা বোঝা যায় না। যে কারণে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়তো দরকার হয় না, হলেও এত সামান্য পরিমাণে সেকেন্ডে হয় যে ওই পানি বাষ্পায়িত হয়ে আকাশে মেঘ হয়ে তারপরে ঝরে। তার মানে তাপ পরিবাহী যদি পানি হতো তাহলে কিন্তু বৃষ্টি হতো। এইভাবে আপনি দর্শনের দিকটা বিবেচনা করতে পারেন। দর্শন হলো পৃথিবীর সেরা জ্ঞান, সবথেকে জ্ঞান। এখান থেকে আপনি টাইম মেশিন থেকে শুরু করে সব কিছুতে এগিয়ে যেতে পারেন।